আমরা পড়তেছিলাম হচ্ছে ওয়াইন্ডিং। তো ওয়াইন্ডিং পড়ার সময় আমরা প্রথমে তো ওয়াইন্ডিংয়ের প্রিন্সিপালগুলো দেখছিলাম, যে ড্রাম ড্রিভেন হতে পারে, স্পিন্ডেল ড্রিভেন হতে পারে, আবার প্রিসিশন ওয়াইন্ডিং হতে পারে। তো আমরা এরপরে ওয়াইন্ডিং মেশিনের সাথে যে পার্টসগুলো জড়িত আছে, যেমন টেনশনিং ডিভাইস, ইয়ার্ন গাইড, এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকেও এরকম এর সাথে সংশ্লিষ্ট কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। খুব ছোটো ছোটো কয়েকটা বিষয় আজকে শেয়ার করব। এরপর আমরা মেশিনে চলে যাব। মেশিনে চলে গেলে আমাদের চাপটা শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে ম্যাথ আছে। তো ইয়ার্ন ক্লিয়ারার, এখন দেখো তুমি যদি ওয়াইন্ডিং করো, মনে করো ইয়ার্ন তৈরি করলো, রিং স্পিনিংয়ে ইয়ার্ন তৈরি করলো, সেই ইয়ার্নকে তুমি কী করতেছো? ওয়াইন্ডিং করতেছো। তো করার সময় যদি সুতার মধ্যে থাকা ফল্টগুলোকে তুমি ডিটেক্ট করতে না পারো, তাহলে সেই ফল্টগুলো থেকে যাবে না? থেকে গেলে কি হবে? আলটিমেটলি ওই কোণটা ত্রুটিপূর্ণ হবে। সুতাগুলা কিছু কিছু জায়গায় সুতা মোটা থাকবে, কিছু কিছু জায়গায় চিকন থাকবে। তাহলে এই সুতা নিয়ে যখন উইভিং করবা, তখন উইভিং ইফিসিয়েন্সি কমে যাবে। মানে হচ্ছে উইভিং করার সময় সুতা ছিঁড়বে, অথবা কাপড়টা ফল্টি হবে মোটা থাকলে কোনো জায়গায়, হ্যাঁ, আবার বেশি মোটা থাকলে ওই জায়গাতে সুতা ছিঁড়ে যাবে, গাইডের মধ্যে পাস করতে পারবে না, এরকম সমস্যাগুলো ক্রিয়েট হবে। তো সেই জন্য মডার্ন যে ওয়াইন্ডিং বা মডার্ন যে ওয়াইন্ডিং, সেটাকে আমাদেরকে সাজেস্ট করে হচ্ছে তুমি শুধু ওয়াইন্ডিং করবা না, ওয়াইন্ডিং করার সময় সুতার মধ্যে থাকা কিছু ফল্টকেও দূর করবা। এটা কিন্তু আমরা প্রথম দিকে একেবারে ফার্স্ট অংশে যখন ওয়াইন্ডিংয়ের অবজেক্টিভ বলছিলাম, তখন দুইটা মেইন অবজেক্টিভ বলছিলাম। একটা হচ্ছে কি, আমার সুইটেবল প্যাকেজে জড়ানো, মানে একটা প্যাকেজ থেকে আমার যেটা দরকার, আমার হয়তো কোন দরকার অথবা পার্ন দরকার, যেই প্যাকেজ দরকার সেই প্যাকেজে জড়ানো একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য কী ছিল? হ্যাঁ, ওই তো, হ্যাঁ, আননেসেসারি বা আনডিজায়ারেবল যে ফল্ট, যেগুলো পরবর্তী ফার্দার প্রসেসিংয়ে আমার প্রবলেম ক্রিয়েট করতে পারে, তাদেরকে দূর করা। তো এই দূর করার কাজটাকে বলা হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারিং। অর্থাৎ ইয়ার্ন ক্লিয়ারিং কিছুই না, ইয়ার্নে থাকা বিভিন্ন ফল্ট এবং ফরেন ম্যাটার্সকে দূর করার যে প্রসেস, সেটাকে বলা হয় কি? ইয়ার্ন ক্লিয়ারার। ক্লিয়ার করা মানে কি? পরিষ্কার করা। তার মানে কি? ইয়ার্নের মধ্যে থাকা ফল্টগুলোকে দূর করবে এবং ফরেন ম্যাটার্স, যেমন সুতা হচ্ছে কি সাদা, কটন, সেলুলোজ, এখন এখানে দেখা গেছে লাল কিছু চলে আসছে, এটাকে আমরা বলতেছি ফরেন ম্যাটার্স। সুতার মধ্যে থাকার কথা হচ্ছে বীজের মানে বীজের কণা, বীজের খোসা, এগুলো থাকার কথা না, এগুলোকে আমরা ফরেন ম্যাটার্স বলতেছি। মানে যেগুলো সুতার অংশ না, অন্য কিছু। ডার্ট তো আলাদা, মানে ধুলাবালি তো আসেই, ধুলাবালি কিছু আমরা ডার্ট বলি, কিন্তু যেগুলো বাইরে থেকে আসে অপদ্রব্য হিসেবে, এদেরকে ফরেন ম্যাটার্স বলি। অন্য কালারে কিছু চলে আসছে, হ্যাঁ, বা বীজের কণা একটা চলে আসছে, বীজের খোসা চলে আসছে, বোল পার্টস চলে আসছে, অথবা সাথে সাথে থাকার সময় পাথরের একটা টুকরো চলে আসছে, এরকম ফরেন ম্যাটার্সগুলোকে বলা হচ্ছে আলাদা জিনিস, যেগুলো বাইরে থেকে পরে অ্যাড হয়েছে। তো এরকম এদেরকে দূর করা এবং সুতার মধ্যে থাকা নিজস্ব যে ফল্টগুলো আছে সেগুলোকে দূর করা। নিজস্ব ফল্টগুলোর ধরন হচ্ছে 4 ধরনের। থিক প্লেস থাকতে পারে, থিন প্লেস থাকতে পারে, স্ল্যাব থাকতে পারে, ন্যাপস থাকতে পারে। থিক প্লেস মানে কি? আমি বলতে পারবো না যে কতটুকু মোটা হলে থিক, বলা যাবে? মানে কতটুকু মোটা হলে থিক হবে, এটা বলার সুযোগ আছে? কেন? এক এক সুতা তো এক এক রকম। কোনো সুতা চিকন সুতা, আমরা লো কাউন্টের মানে মোটা সুতা বানাই, চিকন সুতা বানাই, আমার বায়ারের রিকোয়ারমেন্ট থাকে। কখনো বলে যে 20 কাউন্টের সুতা বানাতে, কখনো বলে 30 কাউন্টের সুতা বানাতে। তো 30 কাউন্টের সুতা আর 20 কাউন্টের সুতা কি একই রকম মোটা? দেখা গেছে 30 কাউন্টের সুতা যেই রকমের চিকন, ধরো এটা 30 কাউন্টের সুতা, আর এটা হচ্ছে ধরো 20 কাউন্টের সুতা। এইটাতে একটা মোটা জায়গা থাকলেও সেটা এটা কাছাকাছি। তো তুমি এইরকম মোটাকে কি থিকনেস বলবা? এটা তো আর একটা রেগুলার, অন্য একটা ইয়ার্নের জন্য রেগুলার। তো সেই জন্য তার রেগুলার যে ডায়ামিটার আছে, নর্মালি যে যতটুকু ডায়াতে হোল্ড করে একটা নির্দিষ্ট কাউন্টের সুতার জন্য, তার চেয়ে 50% যদি অ্যাড হয় কোনো জায়গাতে, তাহলে সেটাকে বলা হচ্ছে থিক প্লেস ওই ইয়ার্নের জন্য। আর যদি -50% হয়ে যায়, সেটা থিন প্লেস। এগুলো আগেও বলছিলাম, এগুলো কী ধরনের প্রবলেম ক্রিয়েট করে মনে আছে? থিক প্লেসটা কী সমস্যা তৈরি করবে? গাইডের মধ্যে আটকে যাবে। মনে করো নিডলের সুই আছে, সুইয়ের মধ্যে ছোটো ছিদ্র আছে, আটকে যাবে। আমাদের উইভিংয়ে সুতাগুলোকে পাস করতে হয়, ড্রয়িং, ডেন্টিং, ড্রাফটিং করতে হয়। তো তখন ওই গাইডের মধ্যে যে পাস করবো, গাইডটা তো ছোটো, সুতাটা ওখানে বড় হলে সে তো পাস করতে গিয়ে ছিঁড়ে যাবে, টানতে পারবো না। আবার থিন প্লেস থাকলে সমস্যা হয়, ওই জায়গাতে আগে ছিঁড়বে। মানে সুতার যে মেইন স্ট্রেংথ, সেটা কিন্তু রিপ্রেজেন্ট করবে না। একটা চেইন সবসময় তার দুর্বল জায়গাতে ব্রেক করে। তো সেই হিসাবে একটা জায়গা যদি পুরো সুতাটা ভালো, একদম কমপ্লিট ইয়ার্নটা খুব ভালো, কিন্তু একটা জায়গায় একটা দুর্বল জায়গা আছে, এরকম থিন প্লেস আছে, তাহলে ওই জায়গাটা তো ছিঁড়বে। আলটিমেটলি এই সুতার স্ট্র্যান্ডটা রিপ্রেজেন্ট করবে ওই জায়গার স্ট্র্যান্ডকে। এই জন্য থিন প্লেসটা বেশি সমস্যা।
থিক প্লেসের চেয়েও মারাত্মক বা সমস্যা বেশি ক্রিয়েট করে হচ্ছে থিন প্লেস, কারণ উইভিং ইফিসিয়েন্সিতে এটা ডাইরেক্ট হিট করে, সুতা বেশি ছিঁড়ে। তো সুতা বেশি ছিঁড়লেও তো বুঝতেই পারতেছো সুতাটাকে আবার জোড়া দিতে হবে, নট দিতে হবে, এই জায়গাটাতে আমাদের একটা সময় কিল হবে, এবং ওই যে নট দিব ওই জায়গাটা কিন্তু অরিজিনাল ইয়ার্নের মতো হবে না কখনো। হাড় ভাঙলে জোড়া লাগলে সেটা কি আগের মতো হয়? একজাক্টলি আগের মতো হয় না, একটু সমস্যা থেকেই যায়। তো এই যে জোড়াটা দিব আমি, ওই জোড়া জায়গাটা কিন্তু আগের মতো শক্তিশালীও হবে না, আর দেখতেও আগের মতো হবে না। এটা বোঝা যাবে কিছুটা হলেও, কাছ থেকে দেখলে কিছুটা হলেও বোঝা যাবে। তো এটা হচ্ছে সমস্যা। স্ল্যাব হতে পারে, স্ল্যাব হচ্ছে ডাবল হয়ে গেলে 100% অ্যাড হইলে তখন সেটাকে স্ল্যাব বলা হচ্ছে। আর ন্যাপস হচ্ছে সুতার মধ্যে অনেক সময় গিটু লেগে যায়, জট পাকিয়ে গুটি পাকিয়ে যায়, সেটাকে বলা হচ্ছে ন্যাপস। তো এই সমস্যাগুলো থাকলে এটাকে ডিটেক্ট করবে মেশিন, অটোমেটিক্যালি ডিটেক্ট করবে, ডিটেক্ট করে সেই অংশটাকে কেটে ফেলবে, ফেলে আবার ওয়াইন্ডিং করবে, স্প্লাইসিং করবে, মানে জোড়া দিবে, জোড়া দিয়ে আবার ওয়াইন্ডিং করবে, এটাকেই বলা হয় ইয়ার্ন ক্লিয়ারিং। ঠিক আছে? তো এখানে তুমি ক্লিয়ারিং যে করবা, ক্লিয়ারিং করার সময় তোমাকে দুইটা জিনিস স্যাক্রিফাইস করতে হবে। একটা হচ্ছে কি মেশিন স্টপেজ। ধরো একটা সুতা মোটামুটি ভালো, তার 1000 মিটারের মধ্যে মানে 1 কিলোমিটারের মধ্যে 5টা থিন প্লেস আছে বা 10টা থিক প্লেস আছে। এখন তুমি সবগুলো থিক প্লেস সবগুলো থিন প্লেস রিমুভ করবা কি না এটা তোমার চিন্তা করতে হবে। মানে কারণ কি, তুমি যদি 10 বার মেশিন বন্ধ করো আর এখানে 5 বার বন্ধ করো, 15 বার যদি মেশিনটা বন্ধ হয়, তাহলে 15 বারে যতটুকু প্রোডাকশন হওয়ার কথা ছিল সেটা কিন্তু বন্ধ থাকবে। তা আলটিমেটলি তুমি কতটুকু লেভেল পর্যন্ত একুরেসি মানে কোয়ালিটি এনশিওর করতে চাইবা, সেটা তোমাকে অনেক চিন্তা ভাবনা করে স্যাক্রিফাইস করতে হবে। এই জন্য বলা হচ্ছে এখানে তোমাকে মেশিন স্টপেজটা কম্প্রোমাইজ করতে হবে। যে তুমি সেট করে দিলা যে ঠিক আছে তুমি যত মানে রেগুলার 50%ও যাওয়ার দরকার নাই, তুমি মেশিনকে বলে দিলা যে তুমি 20% পাইলেই কাটা শুরু করবা, তাহলে 1 কিলোমিটারের মধ্যে সে পাবে 100টা, তাহলে 100 বার কি কাটবে? তাহলে তো আর আলটিমেটলি ওয়াইন্ডিং কিছু হবে না, শুধু কাটবে আর কাটবে, একটু পরপর কাটবে আর জোড়া দিবে, কাটবে আর জোড়া দিবে। তো এই জন্য আমরা কোয়ালিটি এনশিওর করার জন্য একটা জিনিস স্যাক্রিফাইস করতে হবে, যে আমি কতটুকু লেভেল অফ কোয়ালিটি আমি এনশিওর করতে চাই, মেশিনকে আমি সেটিংটা কতটুকু দিব, এক্স্যাক্টলি 50% দিব নাকি আর একটু বাড়াই দিব। সেটা যদি আমি দেখি সুতার কোয়ালিটি খুবই খারাপ, সেখানে থিক প্লেস থিন প্লেসের পরিমাণটা একটু বেশি, তখন আমরা এটাকে 50% একটু অ্যাড করে দিব, যাতে করে মেশিনটা একটু কম বন্ধ হয়, কিছু ফল্ট যাতে থেকে যায়, তাতে অসুবিধা হবে না খুব বেশি। বাট তুমি যদি ফল্টকে একেবারে রিমুভ করতে গিয়ে মানে হাইলি কোয়ালিটি এনশিওর করতে গিয়ে যদি এরকম বারবার মেশিন বন্ধ করো, সেটা তোমার প্রোডাকশনে অনেক বেশি হ্যাম্পার করবে। এই জন্য ফ্যাক্টরিতে গেলে দেখবা যে কিছু মেশিনের গায়ে লেখা থাকে, মানে মেশিনের গায়ে সাইনবোর্ড দেওয়া থাকে যে এই মেশিনের কোয়ালিটির লোকজন ছাড়া কেউ হাত দিতে পারবে না। এটা কেন দেওয়া থাকে? এটা দেওয়া থাকে এই জন্য, কোয়ালিটির লোকজনের টার্গেট হচ্ছে কোয়ালিটি নিশ্চিত করা। মানে দুইটা ডিপার্টমেন্ট থাকে, একটা তো প্রোডাকশন ডিপার্টমেন্ট, যাদের টার্গেট থাকে হচ্ছে দিনে এত টন প্রোডাকশন দেওয়া, আর কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ থাকে হচ্ছে এই যে সুতায় থাকা যে ফল্টগুলোকে রিমুভ করা। তো যেই মেশিনটা এই কাজ করে, ইয়ার্ন ক্লিয়ারিং মেশিনটা, সেই মেশিনের কাজ হচ্ছে সেটিং করতে হবে, তুমি সেট করে দিবা। তো যদি তুমি নর্মালি যেটা হয় আর কি, কোয়ালিটির লোকজনের শিফট থাকে হচ্ছে ডেতে, মানে জেনারেল শিফট থাকে, আর প্রোডাকশনের লোকজনের তো নাইট শিফটও থাকে। তো নাইট শিফটে ওরা করে কি, মেশিনে গিয়ে সেটিংটাকে একটু ওয়াইড করে দেয়। ধরো 50%-এর জায়গায় আমি এখানে 70% করে দিলাম, তাহলে তো অনেকগুলো ফল্ট চলে যাবে, ধরবে না। তো আমার কী হবে, আলটিমেটলি প্রোডাকশনটা বেড়ে যাবে। আমার যে টার্গেট আছে যে 8 ঘন্টায় এতটুকু প্রোডাকশন দিতে হবে, সেই জায়গাতে আমার পারফরমেন্সটা ভালো থাকবে। যে প্রোডাকশন ডিপার্টমেন্টে আছে, মানে যে শিফটটা চালাচ্ছে, শিফট ইনচার্জ যে, তার ভালো হবে। বাট আলটিমেটলি এই সুতা যখন পরের ফ্যাক্টরিতে যাবে, মানে উইভিং মিলে যাবে বা নিটিং মিলে যাবে, সেখানে গিয়ে তো কমপ্লেন আসবে ভালো। তো সেটার দায় তো আবার প্রোডাকশনের লোক নেবে না, এটা দায় নেবে কে? কোয়ালিটি। এই জন্য কোয়ালিটি আর হচ্ছে প্রোডাকশনের মধ্যে একটা ঝগড়া সবসময় লেগে থাকে। ওরা চায় যে হাই লেভেলে সেটিং সেট করতে, আর এরা চায় হচ্ছে সেটিংটাকে একটু কম্প্রোমাইজ করে প্রোডাকশানটাকে বাড়ায় দিতে। তো এই জন্য তোমাকে এটা স্যাক্রিফাইস করতে হবে যে তুমি কতটুকু সেট করবে। এটা খুব বেশি টাইটও করা যাবে না, আবার এত লুজ করা যাবে না যে সুতা গেল আর ওরা ফিরে দিবে, এত খারাপ সুতা দিয়ে পাঠিয়ে দিলা, এটাও করা যাবে না। এই জন্য একটা ট্রেড অফ করতে হবে, দুইটার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসতে হবে। নিউ নটিং, যে নতুন স্প্লাইসিংটা হবে, যে জায়গাতে সুতা মেশিন কাটবে, অটোমেটিক্যালি কাটে, কিন্তু সুতার মধ্যে এই জায়গায় মোটা আছে, এ কাটে, এখানে কাটে, কেটে রেখে ফেলে দিয়ে আবার জোড়া দেয়। তো জোড়া দেওয়ার সময় এই একটা মাথা নেয়, একটা মাথা নেয়, নিয়ে যে জোড়াটা দেয়, যে স্প্লাইসিংটা করে এভাবে করার সময় কিন্তু এই জায়গাটা কিন্তু রেগুলার হয় না, একটু চেঞ্জ থাকে। এটা এত মোটা না, বাট মোটামুটি চেঞ্জ থাকে। তো এটাই বলা হচ্ছে যে এটাও তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। যে তুমি যদি খুব বেশি হাই অ্যাকুরেসি চাও, তা তোমার দুইটা জিনিস এখানে স্যাক্রিফাইস করতে হবে। এক হচ্ছে মেশিন স্টপেজ, আর হচ্ছে নিউ স্প্লাইসিংটা কখনোই নর্মাল ইয়ার্নের স্ট্রেংথ এবং এপিয়ারেন্সের মতো হবে না। আচ্ছা, দুইটা প্রিন্সিপালে কাজ করে। আমরা যে মেশিনের কথা বলতেছি, এই মেশিনগুলো দুইটা প্রিন্সিপালে কাজ করে। আমরা তো মুখে শুধু বলে দিচ্ছি যে
ও ধরতে পারে, ধরে কাটতে পারে। এখন সে কীভাবে ধরে, হ্যাঁ, যেহেতু আমরা বিসি ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়ি, আমাদের এটা বুঝতে হবে যে মেশিনের মূলনীতিটা কী, সে বিজ্ঞানের কোন মূলনীতিটাকে কাজে লাগিয়ে এই কাজটা করে থাকে। তো একটা হচ্ছে অপটিক্যাল প্রিন্সিপালে কাজ করে, আর হচ্ছে ক্যাপাসিটেন্স প্রিন্সিপালে কাজ করে। ক্যাপাসিটেন্স প্রিন্সিপালে কাজ করে যে সে কী করে, মনে করো এই সুতাটা, এখানে লেন্থটা যদি আমি দেখি, মনে করো 1 ইঞ্চ আমি ধরে নিলাম, এটার 1 ইঞ্চ, এই দুইটার 1 ইঞ্চের মধ্যে এটার ভর একটু বেশি হবে না, এটার ভর একটু কম হবে। আরেকটা নিলাম, এটা 40 কাউন্টের, এটাও 40 কাউন্টের, তো এটাকে 1 ইঞ্চ মনে করে আমি নিলাম। তো এই 1 ইঞ্চের ওয়েট আর এই 1 ইঞ্চের ওয়েট কি সেম হবে? কী হবে? হ্যাঁ, নিচেটা একটু বেশি হবে। আর আরেকটা ধরো এরকম আছে, এখানে আর একটু কোনো জায়গায় একটু চিকুন বেশি, হ্যাঁ একটু চিকুন বেশি, চিকুন মানে থিন পিস আছে আর কি, এটাও 40 কাউন্টের। তো এই 1 ইঞ্চের ওয়েট কি সেম হবে তিনটার? না, দেখবা যে রেগুলার যেটা তার একটা নির্দিষ্ট ওয়েট থাকবে, মানে 1 ইঞ্চ সুতার বা একটা নির্দিষ্ট লেন্থের ইয়ার্নের একটা নির্দিষ্ট ওয়েট থাকবে। কিন্তু যদি তুমি কোনো জায়গায় থিক প্লেস থেকে থাকে, তাহলে সেই 1 ইঞ্চের মধ্যে কি হবে না, ওয়েটটা সমান হবে না, বেড়ে যাবে। আবার যদি থিন প্লেস থাকে কমে যাবে। এই ক্যাপাসিটেন্স প্রিন্সিপালটা এইভাবে কাজ করে। কিছু মেশিনে ক্যাপাসিটেন্স প্রিন্সিপাল অ্যাড করা থাকে, যে কিনা সুতা যাওয়ার সময় তার একটা নির্দিষ্ট লেন্থের ওয়েট দেখে দেখে পাস করে। মনে করো 2 ইঞ্চ পরিমাণ পরপর সে ওয়েট চেক করতেছে পাস করছে। তো 2 ওয়েট চেক করতে গিয়ে দেখতেছে যে মিল পাচ্ছে না, মানে আগের মতো নাই, বেশি আছে কম আছে, তখনই কাটে। আর যদি ওয়েটটা সেম পায়, নির্দিষ্ট লেন্থের ওয়েট সেম পায়, তাহলে ইয়ার্ন পাস করতে থাকে। এটা হচ্ছে ক্যাপাসিটেন্স প্রিন্সিপালে। আর অপটিক্যাল প্রিন্সিপালে যেটা হয় সেটা হচ্ছে ডায়ামিটার দেখা হয়। সেটা কি, এই পাশ থেকে একটা লাইট সোর্স দেওয়া হয়, এখন তো জানো মেশিনারি অনেক উন্নত হয়েছে, এদিক থেকে একটা লাইট দেওয়া হয়, এই পাশে লাইটটাকে ডিটেক্ট করা হয়। তো এদিক থেকে লাইট পাস করে এদিকে লাইটটা আসে, এই পর্যন্ত আসে। মাঝখান দিয়ে যদি সুতা যায় তো লাইটটা কি পাস করতে পারবে? তবে এখানে তুমি একটা লাইট দিলা, আর এখানে তুমি লাইটটাকে ডিটেক্ট করতেছো, মাঝখান দিয়ে সুতাটা যাচ্ছে, ওয়াইন্ডিংটা হচ্ছে, সুতাটা মাঝখান দিয়ে যাচ্ছে আর কি। তো সুতার কারণে কি লাইটটা ওই পর্যন্ত ফুল যেতে পারবে না, কতটুকু বাধা পাবে? সুতাটা যতটুকু মোটা, কখনো মোটা সুতা যাবে, কখনো চিকুন যাবে। তাহলে এটাকে কম্পিউটারে অটোমেটিক্যালি পিএলসি করে ডিটেক্ট করা হয় যে সুতা যে যাচ্ছে সে কী পরিমাণ লাইটকে বাধা দিচ্ছে। এখন যখন এরকম একটা অবস্থা আসবে, বেশি পরিমাণ লাইটকে বাধা দিবে, তো তখন মেশিন ডিটেক্ট করে ফেলবে যে ওই জায়গাতে মোটা কিছু আসে, মোটা কিছু আসে মানে বন্ধ করবে, বন্ধ করে ওই জায়গাটা কাটবে। আবার ধরো একটা জায়গায় একটু বেশি লাইট চলে আসছে, যেমন এখানে থিন প্লেস আছে, থিন প্লেস থাকাতে লাইটটা নর্মালি যতটুকু যাওয়ার কথা এই পাশে তার চেয়ে আরও বেশি যাবে। কেন? ওই জায়গায় চিকন জায়গাতে লাইটটা বেশি পাস করবে, এই জন্য সে এখান থেকে ডিটেক্ট করবে, ডিটেকশনটা সিগন্যাল দিবে, সিগন্যাল দিয়ে আলটিমেটলি মেশিনটা এভাবে অপারেট হবে, মানে কাটবে, কেটে দেন কী করবে, আবার স্প্লাইসিং করে রানিং করে দিবে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে স্প্লাইসিং তো বুঝতে পারছো যে দুইটা অংশকে যখন আমরা হাত দিয়ে হোক বা মেশিন দিয়ে হোক জোড়া দিই, তখন প্রথম যখন সুতাটা ছিঁড়া হয় একটু সুচালু হয়, দেন যখন আমরা নট দিই, নট দিলে আলটিমেটলি এই জায়গাটা রেগুলার ইয়ার্ডের মতো হয় না। তো দেখো, এরপর হচ্ছে বেলুন। হ্যাঁ, বেলুন ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই বেলুনটা হচ্ছে আমাদের জন্য একটা সমস্যা। তো এই জন্য এটা একটু আলোচনা করার বিষয় আছে। যদি আমরা ওয়াইন্ডিং করি, ওয়াইন্ডিং কীভাবে করতে পারি? একটা তো সাইড উইথড্রয়াল, আনওয়াইন্ডিং করি আর কি, আনওয়াইন্ডিং করলে সাইড উইথড্রয়াল করতে পারি।
আবার ওভার নিউট্রাল হতে পারে না, মানে একটা প্যাকেজকে রেখে এখান থেকে সুতাকে টেনে নিয়ে আসলাম, তা সুতাটা এদিক থেকে খুলে আসে। এখন তুমি যখন সুতাকে আস্তে আস্তে এবার আস্তে আস্তে টানবো তাহলে ঠিক আছে, আস্তে আস্তে খুলে আসবে। বাট যখন হাই স্পিডে সুতাকে টানতে থাকবা তখন কি সুতাটা এই জায়গাতেই থাকবে, কনফাইন্ড থাকবে? থাকবে না তো। সে দেখবে যে একটা বড় জায়গা নিয়ে ঘুরতে থাকবে। তো তুমি যদি এখানে একটা প্যাকেজ রাখো, তার পাশে এখানে একটা প্যাকেজ রাখো, তাহলে এটা সুতা এই পর্যন্ত ঘুরবে, এটা এখানে ঘুরবে, তো সুতরাং অনেক দূরে দূরে রাখতে হবে। তো এই জন্য ব্যালন যে ফর্ম করা, এই যে ঘোরার সময় একটা সেন্ট্রিফুগাল ফোর্স তৈরি করে সে যে বাইরের দিকে বেরিয়ে যেতে চায়, সেন্টার থেকে দূরে সরে যেতে চায়, মানে সেন্ট্রিফুগাল ফোর্সের কারণে, এইটাকে বলা হয় ব্যালনিং বা ব্যালন। এটা একটা প্রবলেম, মনে রাখবে, এটা হচ্ছে একটা প্রবলেম এবং এটা ইম্পর্ট্যান্ট বিষয় ওয়াইন্ডিংয়ের জন্য। কারণ আমাদেরকে এই ব্যালনিংটা পরিহার করতে হয়। তোমাকে ব্যালন ব্রেকার ইউজ করতে হবে, অথবা এই যে প্যারামিটারগুলো আছে এগুলোতে হাত দিয়ে ব্যালনিংয়ের পরিমাণটা কমাইতে হবে। ব্যালন ব্রেকারও ইউজ করা হয় কিছু মেশিনে, যেটা কিনা বারবার সুতাটাকে ধরে রাখে, আলটিমেটলি সুতা আর ব্যালন ফর্ম করতে পারে না। এখন যদি এটা এমন হয় যে সুতাটার গাইডটা এখানে আছে, প্যাকেজটা অনেক নিচে আছে, তাহলে দেখবো যে এইরকম বড় জায়গা জুড়ে ব্যালনিং ফর্ম করবে। সেটা আরও কিছু আলাদা প্রবলেম ক্রিয়েট করবে। একে তো জায়গা খাবে, পাশাপাশি অন্য কিছু সমস্যাও ক্রিয়েট করবে। এই ব্যালন তো বুঝতে পারছো, আনওয়াইন্ডিংয়ের সময় দ্য ইয়ার্ন ইজ থ্রোন বাই সেন্ট্রিফুগাল ফোর্স। ইয়ার্নটা একটা সেন্ট্রিফুগাল ফোর্স প্রায় ফোর্সে থ্রো করে অ্যাওয়ে ফ্রম দ্য প্যাকেজ এক্সিস, প্যাকেজের এক্সিস বা সেন্টার থেকে দূরে সরে যেতে চায় সুতাটা, এটাকে বলা হয় ব্যালনিং। এবং সার্কামস্ক্রাইব, এটা মিলে যায় ইন স্পেস এ প্লেন ইজ কল্ড বেলুন। এই যে এটা একটা প্লেনের সাথে মিলে যায়, হ্যাঁ, ঘুরতে থাকে সাইড বরাবর, এটাকে বলা হচ্ছে ব্যালন। এখানে বুঝতে পারতেছ যে এটা যখন এদিক থেকে খুব জোরে টানা হয়, যখন খুলে আসে, তখন এটা বড় এরিয়া জুড়ে ঘুরতে থাকে সাইডের দিকে। সার্কামস্ক্রাইব মানে একটার মধ্যে একটা প্রবেশ করা। মনে করো এটা হচ্ছে ধরো একটা বৃত্ত, এর ভিতরে একটা সার্কেলের মধ্যে একটা বৃত্ত থাকে না, অথবা বৃত্তের মধ্যে একটা সার্কেল থাকে না, সার্কামস্ক্রাইব বলে, মানে একটার মধ্যে প্রবেশ করা আরেকটা। তো এটা সার্কামস্ক্রাইব ইন স্পেস এ প্লেন, একটা তল, হ্যাঁ, একটা তলের যে জায়গা, সে জায়গাটার সাথে মিলে যায় বা মিলিয়ে যায়, সেটাকে বলা হচ্ছে ব্যালন। মানে এটা তুমি তোমার কাছে দৃশ্যমান হবে, বাট খুব জোরে যখন ঘুরতে থাকবে তুমি দেখবে যে এই তলটা, মানে এই অংশটা, পুরো অংশটা কাভার করে রাখবে। এই অংশটাকে যদি দখল করে ফেললো, এটাকে বলা হচ্ছে সার্কামস্ক্রাইব করা। ফ্যাক্টর ইনফ্লুয়েন্স দ্য সাইজ অফ ব্যালন, বেলুনের সাইজটা কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে। ইয়ার্ন কাউন্ট, যত মোটা সুতা হবে ব্যালন তত কম ফর্ম করবে। মোটামুটি চিকন সুতাতে, মানে ফাইনার কাউন্টের সুতাতে ব্যালন ফর্ম করার পসিবিলিটিটা বেশি। চিকন সুতা হলে তো বুঝতেছ, চিকন সুতা সরতে চাইবে বেশি, দূরে সরে যেতে চাইবে বেশি, এই ঘুরবে বেশি। তারপর হচ্ছে ওয়াইন্ডিং স্পিড, যত জোরে চালাবা ব্যালনিংয়ের পসিবিলিটি তত বাড়বে। তুমি একটা সুতা রাখো, আস্তে আস্তে নিচে টানো, এটা কি সেন্ট্রিফুগাল ফোর্স পাবে? পাবে না। যত জোরে চালানো হবে, মানে যত জোরে আনওয়াইন্ডিং করা হবে বা ওয়াইন্ডিং করা হবে, ব্যালনিংটা তত বেশি হবে। সাইজ অ্যান্ড শেপ অফ দ্য প্যাকেজ, প্যাকেজ যত বড় হবে ব্যালন তত কম ফর্ম করবে। কারণ প্যাকেজ বড় হলে হবে কি, প্যাকেজটা নিজে একটা শক্তি দিয়ে এটাকে ধরে রাখার চেষ্টা করবে। আর যদি প্যাকেজ পাতলা হয়, ছোট হয়, তাহলে সেইখান থেকে ছড়িয়ে যাওয়া সুতাগুলোকে ধরে না রাখার প্রবণতা বাড়বে, আলটিমেটলি এটা ছড়িয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। এই জন্য প্যাকেজটা যদি একটু বড় হয়, নর্মালি ব্যালন ফর্ম করার পসিবিলিটি কমবে। পজিশন অফ দ্য গাইড, গাইডটা যদি একটু বেশি উপরে হয় তাহলে কি হবে, ব্যালনিং বেশি হবে। আর যদি গাইডটা কাছে থাকে, মনে করো প্যাকেজটা এখানে, গাইডটা এখানে রাখলা, তাহলে তো জায়গায় নেই, সে এত ছড়াবে থেকে, গাইড এখানে রাখলা, প্যাকেজ এখানে, এডিশনের মধ্যে কতটুকু বা ছড়াবে, এটা কি এখান থেকে এরকম ছড়া যাবে না। যদি এত বড় হয় তখন কিন্তু ছড়াবে, বড় জায়গা জুড়ে ছড়াবে। এই জন্য ডিস্টেন্সটা কম হলে ব্যালনিংটা কম হবে, আর বেশি হলে ব্যালনিং বেশি হবে। লিফট অফ দ্য প্যাকেজ, প্যাকেজের লিফটটা, প্যাকেজের লিফট বলতে প্যাকেজটা এদিক থেকে কতটা বড়, এই যে প্যাকেজটা এইখান থেকে এখান থেকে সুতাগুলো যে জড়িয়ে আছে, এই লিফটটা কতটুকু, এই লিফটটা, প্যাকেজের লিফটটা কতটুকু। লিফট যদি বেড়ে যায়, আলটিমেটলি ব্যালনিং পরিমাণটাও বেড়ে যায়। লিফট মানে হচ্ছে প্যাকেজের যে লেয়ারগুলো আছে, লেয়ারগুলোতে সুতা কাটা থেকে কতটুকু উপরে, কত লিফটে আছে, মানে কোনটা ছেড়ে কোনটাতে যায়, একটা লেয়ার থেকে একটা লেয়ার ডিস্টেন্সে লিফট বলা হচ্ছে। এই লিফটটা যত বেশি হবে, আলটিমেটলি ব্যালনিং তত বেশি হবে। আচ্ছা, এখন আরও দুটো ছোটো ছোটো জিনিস আমরা দেখে নিই। টাইপস অফ কোন, আমরা যে কোন নিয়ে কথা বলতেছি, কোন হচ্ছে সবচেয়ে কি পপুলার এবং কমন প্যাকেজ টাইপ, কোনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো কোন আবার তিন ধরনের হয়, একটা হচ্ছে ক্লোজ ওয়াইন্ডিং কোন, আর হচ্ছে ইনক্রিজিং ট্যাপার টাইপ, আর হচ্ছে লিটল ট্যাপার টাইপ। তো ইনক্রিজিং ট্যাপার টাইপ কোন যেটা, সেটা হচ্ছে একটু বেশি হেলানো থাকে, আর যেটা লিটল ট্যাপার টাইপ এটা একটু কম হেলানো থাকে। পার্থক্য কেন,
এই সুতাটা মূলত নিটিংয়ে পাঠানো হয়, নিটিংয়ে, যাতে সহজে খুলতে পারে। একটু হেলানো থাকলেও সুবিধা হয় কি সহজে খোলা যায়। তো এই জন্য এই কোনটা নর্মালি নিটিংয়ের যে সুতা বানানো হয়, নিট সুতা, সেই সুতাতে এই ইনক্রিজিং ট্যাপার টাইপ কোন ইউজ করা হয়। আর লিটল ট্যাপার টাইপ কোনগুলো হচ্ছে আমাদের উইভিংয়ে যায়, যেখানে আমাদের ওয়াইন্ডিংটা করতে খুব বেশি কষ্ট হয় না বা অত হাই স্পিডে আনওয়াইন্ডিং করতে হয় না। এটা ওয়াইন্ডিংয়ে গেলে, ওয়াইন্ডিং ওয়ার্পিং সাইজিংয়ে গেলে এটা সমস্যা হয় না, 5 ডিগ্রি থাকলেই হয়। কিছু অক্সিলারি ফাংশন আছে ওয়াইন্ডিংয়ে, যেমন হচ্ছে ক্রিলিং, ডফিং, পিসিং, রিলিং। ক্রিলিং মানে হচ্ছে, মনে করো একটা মেশিন আছে, সেই মেশিনে একদিকে তো তোমাকে সুতা দিতে হবে, যে সুতাটাকে আনওয়াইন্ডিং করবা, আরেকদিকে সুতা ভরে আসবে, সেটাকে খুলতে হবে। তো এই যে পেছনের দিকে, মেশিনের পেছনের সাইডে খালি মানে নতুন করে যেটাকে আমি আনওয়াইন্ডিং করবো যেটা থেকে, সেটাকে দেওয়াটাকে বলা হয় ক্রিলিং। মানে ওরা একটা মেশিন আছে, মেশিনে 10টা হেড আছে, 10টা হেডে সুতা একটা থেকে আনওয়াইন্ডিং করে এখানে আনবা। তো যেগুলোকে দিবা সেখানে তো তোমার আনওয়াইন্ডিং করা প্যাকেজগুলো দিতে হবে না। ধরো আমি সাপোজ কোন থেকে পার্ন বানাবো, অ্যান্ড কোন তো 10টা দিলা তুমি, 10টা কোন কি শেষ হয়ে যাবে না? শেষ হলে নতুন করে এনে সেখানে কোন বসাতে হবে না? এই নতুন করে এনে কোন বসানোটাকে বলা হয় ক্রিলিং। আর ডফিং মানে হচ্ছে তুমি যেটাতে জড়াচ্ছ, ওয়াইন্ডিং যেখানে করতেছো সেটা ফিল আপ হয়ে গেছে, তখন সেটাকে খুলে নিয়ে আসতে হবে, আমার প্রোডাকশন হয়ে গেছে, প্রোডাক্টকে নামিয়ে ফেলা, আলটিমেট উৎপন্ন প্রোডাক্টকে নামিয়ে ফেলাটাকে বলা হয় কি ডফিং। ডফ বলা হয় এই আর প্রোডাক্টটাকে, আর নামিয়ে ফেলাটাকে বলা হয় ডফিং। পিসিং, ওই যে জোড়া দেওয়া, আমরা যে স্পাইসিং বললাম, স্পাইসিংয়ের আরেকটা নাম হচ্ছে পিসিং, মানে জোড়া দেওয়া, জোড়া দিতে হয়। আর রিলিং, অনেক সময় আমরা সুতাকে নিয়ে একটা রিলের মধ্যে বা ববিনের মধ্যে জড়াইতে হয়, বা একটা জায়গায় সুতাগুলোকে জড়াইতে হয়, এটাকে বলা হয় রিলিং। ইয়ার্ন ওয়াইন্ডিং ফর প্যাকেজ ডাইং। আমরা জানি কাপড় দুই ধরনের, একটা হচ্ছে প্লেন সলিড কালার, কিছু আছে চেক এবং স্ট্রাইপ। এখন এই যে চেক বা স্ট্রাইপ কাপড় যে হয়, এই কাপড়গুলোর ক্ষেত্রে সুতাটা ডাইং করা হয় নাকি কাপড়টা? সুতা ডাইং করা হয়। এখন সুতা ডাইং কি প্যাকেজ ফর্মে করাটা ইজি হবে? এই একটা সুতার প্যাকেজ, সেটাকে নিয়ে তুমি চুবিয়ে দিলা কোথার মধ্যে? ডাইভাতে। ডাইভাতে চুবিয়ে ভিতরে কি ডাই প্রবেশ করবে যদি টাইট থাকে? না। তো এর জন্য আমাদেরকে সুতা ডাইং করতে হয়, মানে ইয়ার্ন ডাইং দরকার হয়, না হলে আমরা চেক স্ট্রাইপ তো বানাইতেই পারবো না। চেক স্ট্রাইপ বানানোর জন্য আমাদেরকে অবশ্যই ইয়ার্ন ডাইং করতে হয়। তো ইয়ার্ন ডাইংয়ের জন্য ওয়াইন্ডিংটা একটু ডিফারেন্ট হয়, সেটা আমরা একটু কথা বলবো যে ওয়াইন্ডিংটা ডিফারেন্ট কীভাবে। প্যাকেজের ডেন্সিটিটা যতটা সম্ভব কম করতে হবে। প্যাকেজের ডেন্সিটি যদি কম হয় তাহলে গিয়ে ডাই মলিকুলগুলো ভিতরে প্রবেশ করতে পারবে, মানে ইনার লেয়ারগুলো, সুতার যে ইনার লেয়ারগুলো সেগুলোও ডাইং হতে পারবে। এবং পারফোরেটেড কোন ইউজ করা হয়। পারফোরেটেড মানে হচ্ছে এই যে কোনটা আছে, এটা একটা প্লাস্টিকের কোন, এটা গায়ে ছিদ্র করা আছে, ফুটা করা আছে, ফুটা গায়ে ফুটা করে থাকাতে এর মধ্যে যে সুতা আছে, বড় বড় সুতা আছে, এই সুতাগুলো বাইরে থেকে যেমন ডাই প্রবেশ করে, আবার এই কোণের ভিতর দিয়ে ডাই গিয়ে এই ছিদ্রের মধ্যে দিয়ে গিয়ে এদিকেও কিন্তু প্রবেশ করে। এই জন্য পারফোরেটেড কোণ ইউজ করতে হয়, মানে যে কোণটার ভিতরে ফুটা থাকে, অনেকগুলো ফুটা থাকে, এক কোণের ভিতর দিয়ে গিয়ে ডাইটা, মানে যেহেতু পানিতে চুবানো হয়েছে, এটা কোণের ভিতর দিয়ে গিয়ে ভিতর দিয়েও ডাই প্রবেশ করবে, বাইরে দিয়েও ডাই প্রবেশ করবে, আলটিমেটলি ইউনিফর্ম ডাইং হবে। প্রথম শর্ত হচ্ছে প্যাকেজের ডেন্সিটিটা কমাইতে হবে। এটা হচ্ছে কি, ওই যে বলা আছে 0.35 থেকে 40 গ্রাম পার সিসি, এই লেভেলে ডেন্সিটি হয় কটনের জন্য। মানে কটন প্যাকেজ ডাইংয়ের জন্য যে ওয়াইন্ডিং করা প্যাকেজ আছে তার ডেন্সিটি। তো এরকম ডেন্সিটিতে রাখলে মোটামুটি প্যাকেজটা লুজ থাকে, অনেক লুজ থাকে, আলটিমেটলি ভিতরে ডাই প্রবেশ করতে পারে। এবং শুধু এটাই করি না, আমরা পাশাপাশি পারফোরেটেড কোণ ইউজ করি। পারফোরেটেড কোণ ইউজ করলে তাহলে ভিতর থেকেও ডাই গিয়ে প্রবেশ করে, এদিক থেকেও প্রবেশ করে, যেহেতু এটা পাতলা মানে লো ডেন্সিটি অবস্থায় আছে, তো ডাই মোটামুটি সব জায়গায় ইউনিফর্মলি ছড়িয়ে যায়। আচ্ছা, এই ডেন্সিটিটা কীভাবে আমি চেঞ্জ করতে পারি? এটা তো আমার ডেন্সিটি কমাইতে হবে, এই লেভেলে নিয়ে আসতে হবে ডেন্সিটি প্যাকেজটাকে ওয়াইন্ডিং করার সময়। সেটা আমরা কোন কোন জায়গাতে হাত দিয়ে করতে পারি? এক হচ্ছে থিতাটাকে কমিয়ে করতে পারি, থিতাটাকে চেঞ্জ করে করতে পারি। ওয়াইন্ডিং টেনশনটাকে কমিয়ে করতে পারি, টেনশন কম হলে কিন্তু স্ল্যাকলি জড়াবে, আস্তে আস্তে মানে টাইটলি জড়াবে না, আর টেনশন বেশি থাকলে টাইট ফর্মে জড়াবে। চেঞ্জিং প্রেশার বিটুইন প্রেশার অ্যান্ড ড্রাম, প্রেশার এবং ড্রামের মধ্যে, প্যাকেজ অ্যান্ড ড্রামের মধ্যে যে প্রেশারটা আছে সেটাকে কমিয়ে এবং বাড়িয়েও আমরা এই কাজটা করতে পারি। এই প্রেশারটা যদি কমিয়ে ফেলা হয় তাহলে প্যাকেজটা লুজ হবে, আর যদি টাইট থাকে তাহলে প্যাকেজটা টাইট হবে, আলটিমেটলি ডেন্সিটি বেড়ে যাবে। বাই চেঞ্জিং ডিস্টেন্স বিটুইন নেবারিং ইয়ার্ন উইদিন এ লেয়ার, একটা লেয়ারের মধ্যে একটা ইয়ার্ন থেকে আরেকটা ডিস্টেন্সটাকে বাড়িয়ে, যদি ডিস্টেন্স বেশি থাকে তাহলে প্যাকেজটার ডেন্সিটি কম হবে। আর যদি সুতাগুলো কাছাকাছি থাকে তাহলে তো বুঝতেই পারছো সুতা কাছাকাছি থাকার মানে কি,
মানে লেয়ার বলতে বুঝতেছো তো, এটা একটা সুতা জড়ানো আছে একটা লেয়ার আর একটা লেয়ার, এরকম একটা লেয়ারের মধ্যে সুতাগুলো যে আছে কোনাকুনিভাবে জড়ানো আছে, সেটা থেকে একটা ডিস্টেন্সটাকে বাড়িয়ে মূলত আমরা ডেন্সিটি কমাইতে পারি। তো এগুলো হচ্ছে প্যাকেজ ডাইংয়ের ক্ষেত্রে আমরা 3টা জায়গায় হাত দিয়ে মূলত প্যাকেজের ডেন্সিটি কমিয়ে এটাকে ডাইং করা যে বাত আছে সেই ডাইবাতে প্যাকেজগুলোকে চুবিয়ে ফেলি, একটা সার্টেন কনসেন্ট্রেশনে, সার্টেন টেম্পারেচারে, সার্টেন সময় পর্যন্ত রেখে যখন তোলা হয় তখন পুরো সুতাটা ডাইং হয়ে যায়। এই ক্ষেত্রে 2টা কাজ আমাদেরকে করতে হয়, পারফোরেটেড কুন ইউজ করতে হয় আর হচ্ছে প্যাকেজের ডেন্সিটিকে কমাইতে হয় যাতে করে আমরা ইউনিফর্ম ডাইং পাই। এমন কাপড় কি কেউ কিনবে যে এটা একটু নীল বেশি, এটা একটু কম নীল, এরকম তো কেউ কিনবে না। শুধু আপনার নীল একই শেডের হইতে হবে, শেডের ভেরিয়েশন হতে পারবে না। কোনটা ডফিং হচ্ছে নামানো, মানে যে কোনো জায়গায়, এটা শুধু ডফিং যে আমাদের এখানে ইউজ হয় তা না, ইয়ার্নেও ইউজ হয় অন্য জায়গায়, যে কোনো মেশিনের মধ্যে, যে কোনো মেশিনে তুমি চিন্তা করবা আলটিমেট যে প্রোডাক্টটা হয় সে প্রোডাক্টটাকে তো তোমার রিসিভ করতে হবে। ধরো তুমি কী চাচ্ছ, একটা উদাহরণস্বরূপ কোন থেকে পার্ন বানাচ্ছ, কোন থেকে কী বানাচ্ছ পার্ন, তাহলে কোন শেষ হয়ে গেলে সেই কোনগুলোকে রিফিল করা, আবার কোন এনে বসিয়ে দেওয়াটাকে বলা হচ্ছে ক্রিলিং। আবার যেটা তোমার আলটিমেট আউটপুট সেটা কি পার্নও তো একসময় ফিল আপ হবে, খুলে ফিরে একটা খালি পার্ন বসাবো না যে ওই পার্নটা ফিল আপ করবো আবার খুলে নেওয়া খালি, এটা প্রোডাকশান না আমি যা চাচ্ছি। তো সেই পার্নগুলোকে খুলে নেওয়াটাকে বলা হচ্ছে ডফিং, মানে প্রোডাক্টটা উৎপন্ন প্রোডাক্টটাকে সরিয়ে নেওয়াটা হচ্ছে ডফিং, ডফ নামানো মানে হচ্ছে ডফিং। আর যেটা ফিড ম্যাটেরিয়াল সেটা শেষ হয়ে গেলে ফুরিয়ে গেলে সেটাকে নিয়ে বসিয়ে দেওয়া পিছনে ক্রিলের মধ্যে, সেটাকে বলা হয় ক্রিলিং। কোনটা পাইসিং হচ্ছে জোড়া দেওয়াটাই, স্প্লাইসিংটা আর নাম হচ্ছে পিসিং।